নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন এন্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে গল্পের দিন। আজকে যে গল্পটা পড়ব সেটা পড়তে আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে শুনে জানাবেন। আজ পড়ব বুদ্ধদেব গুহর লেখা গল্প বাবা, মা, আমি এবং পরমা। মিনিটা ঘুমিয়ে পড়েছে, বড় অবেলাতে ঘুমোলো। বিষ্ণুপুরে আসার পর থেকেই খাওয়া দাওয়ার পর ছুটির দিনে বাড়ির সামনের ফাঁকা জমিটুকুতে বসি একটু। এখনো গরম পড়েনি, বসন্ত এখন। চারপাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ লালে লাল হয়ে আছে। সারা দুপুরে এবং রাত ভোর কোকিল ডাকে। বইটইও এখানে বিশেষ পাই না। রবিবারের কাগজের লেখাগুলো খুঁটিয়ে পড়ি। অফিস থেকে শনিবার আসার সময় কিছু ম্যাগাজিন নিয়ে আসি। শনি রবিবারে পড়ে আবার সোমবারে ফেরত নিয়ে যাই অফিসে। দূরে ছিন্ন মস্তার মন্দির, রাঠির বাগানের দিকের ঝুপড়ি ঝুপড়ি গাছগুলো চোখে পড়ে। লাল বাঁধের জল চিকচিক করে দুপুরের রোদে। তার পাশে বন বিভাগের ইউক্যালিপটাস প্ল্যান্টেশন, ভারী সুন্দর দেখায় ওদিকটা। কোনো কোনো রবিবার পরমা আর মিনিকে নিয়ে হাঁটতেও যাই ওদিকে। অবশ্য এখানে আমাদের সকলেরই প্রচুর হাঁটাহাঁটি হয়। সকালে বাজার যাওয়া আসাই তো প্রায় মাইল 3। ফিরেই মিনিকে স্কুলে পৌঁছে দিয়ে এসে চান করে খেয়ে নিয়ে অফিস যাই। পরমাই স্কুল থেকে নিয়ে আসে মিনিকে। হেঁটে যায়, হেঁটেই আসে। সাইকেল রিক্সা নিয়েও যেতে আসতে পারতো, কিন্তু তাতে রোজ 1 টাকা করে খরচ। আমার আয়ে এত বড় বিলাসিতা পোষায় না। তাও তো এখনো গরম পড়েনি। গরম ও বর্ষার দিনে পরমা আর মিনির দুর্যোগের একশেষ হবে, কিন্তু কিছু করার নেই। হঠাৎ পরমা একটা পান হাতে করে এসে বলল, খাবে নাকি? হঠাৎ পান বললাম আমি। পরমা বিরক্ত গলায় বলল, অত জেরার উত্তর দিতে পারবো না, খেলে খাও। পানটা মুখে দিয়ে বললাম, বসবে? চেয়ার আনবো ঘর থেকে? পরমা বলল না। তারপর বলল, সময় মতো বাস স্ট্যান্ডে যেও কিন্তু। বাস স্ট্যান্ডে কেন? আমি শুধলাম। তারপর বললাম, রবিদা বৌদি তো গাড়িতেই আসবেন লিখেছেন। পরমা বিরক্তির স্বরে বলল, লিখেছেন, কিন্তু যদি বাসেই এসে পড়েন? বাহ, তা কেন করবেন? আমি বললাম। পরমা বলল, অত তর্ক করো না। তারপরে বলল, আমার দাদা বৌদি তো, তোমার গা থাকবে কেন? তোমার বাড়ির কেউ হলে তো সকাল থেকে কতবার গিয়ে বাস স্ট্যান্ডে খোঁজ খবর করে আসতে। আমি এবার বিরক্ত হয়ে বললাম, তা হয়তো করতাম, কারণ আমার আত্মীয় স্বজনদের তো গাড়িতে করে আসার কথা থাকতো না। পরমা চলে গেল, বলে গেল, ইচ্ছে হলে যেও, নইলে যেও না, আমার আর কিছু বলার নেই। পরমা কারো সঙ্গেই মানিয়ে থাকতে পারল না বলেই তো কলকাতা ছেড়ে বিষ্ণুপুরে আসতে হয়েছিল। আমাদের বসু পরিবারতন্ত্রে আমার স্থানটা সব দিক দিয়েই এত নিচুতে ছিল যে ওই ব্যাপারে অশান্তি পাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। বন্ধুবান্ধবরা বলতো জয়েন্ট ফ্যামিলির দিন চলে গেছে, শুনতাম, কিন্তু যার একা থাকার সামর্থ্য নেই তার সকলের সঙ্গে না থেকে উপায়ই বা কী? একসঙ্গে থাকতে হলে শান্তিপূর্ণ সহাবস্থানই একমাত্র উপায়। পুতুল খেলার দিন থেকেই প্রত্যেক মেয়েই মনে মনে একটা নিজের নিজস্ব সংসার চায়, যেখানে সেই সাম্রাজ্ঞী। সে সাম্রাজ্য যতই সামান্য ও দারিদ্র্যময় হোক না কেন, তার স্বাদই আলাদা। অন্তত আমার স্ত্রী এবং অন্যান্য পরিচিতা ও আত্মীয়াদের দেখে আমার একথাই বারবার মনে হয়েছে। আমি সাধারণ, অতি সাধারণ সরকারি চাকুরে। কলকাতার বাড়িতে মা, বাবা, নিঃসন্তান কাকা কাকিমা, 2 দাদা, সকলের ও আমার রোজগার মিলেমিশে রীতিমতো সচ্ছলভাবেই দিন কেটেছে। কিন্তু
সচ্ছলতাই সংসারের একমাত্র কাম্যবস্তু নয়, বিশেষত পরমার মতো মেয়েদের কাছে। সিনেমা দেখতে যাওয়া নিয়ে, পুজোর খরচ নিয়ে, মায়ের ঠাকুর ঘরে বাতি দেওয়া নিয়ে, ছোট বোনের বাচ্চা হওয়ার সময় বোন ভগ্নিপতির আমাদের অপরিসর বাড়িতে দীর্ঘদিন থাকা নিয়ে অনেকই অশান্তি। মধ্যবিত্ত পরিবারের পারিবারিক রাজনীতির অনেক স্রোত, উল্টো স্রোত, সব মিলেমিশে এবং বিশেষ করে কাকার গর্ব ও কাকিমার দেমাক নিয়ে পরমার মনের মধ্যে চাপা অসন্তোষ ও টেনশন ক্রমশই এমনভাবে পুঞ্জীভূত হয়ে উঠেছিল যে বদলির অর্ডারটা হাতে যেন চাঁদই পেয়েছিলাম আমরা। পরমা এই প্রথম আলাদা সংসার পেল বিষ্ণুপুরে এসে। আমাদের একমাত্র মেয়ে মিনিকে নিয়ে আমাদের দুঘরের 2.5 জনের সংসার পেয়ে সত্যি খুশি হয়েছিল পরমা। অফিস যাওয়ার আগে যখন থলে হাতে বাজারে যেতাম, পরমা তাড়াতাড়ি চা করে দিয়ে বলতো, আজ একটু সজনে খাড়া এনো, সঙ্গে 1 ফালি কুমড়ো, কুচো মাছ পেলেও এনো। ওর ছেলে মানুষ স্টোভের আঁচে লাল মুখে এসব গিন্নিবান্নি কথা শুনে অবাক লাগতো আমার। এখানে কুচো মাছ বড় একটা পাওয়া যায় না, বেশি ছোট পোনা, কিন্তু টাটকা। যা মাইনে পাই তাতে রোজ মাছ খাওয়া অসম্ভব। কিন্তু পরমার গিন্নিপনাতে ধোঁকার বা ছানার ডালনা, ধনেপাতা দিয়ে লাউ বড়ির তরকারি, চরু নারকোল ভাত, এসব নতুন নতুন নিরামিষ পদ খেয়ে মাছের শোক প্রায় ভুলতেই বসেছিলাম। কলকাতার এজমালি সংসার ছেড়ে নিজের সংসার পাততেই মায়ের হাতে রান্নার কথা বড় মনে পড়ত। পরমা একে একে তাদের বাড়ির সমস্ত স্পেশালিটি রেঁধে এবং খাইয়ে আমাকে দত্তবাড়ির রন্ধন ঐতিহ্যে বিশ্বাসী করে তুলল। বোসবাড়ির রান্নার স্বাদ প্রায় ভুলেই যেতে বসেছি এখন আমি। মাঝে মাঝে আমার মন কেমন করত। মায়ের পেটে একটা টিউমার আছে, এক্সরে করার কথা ছিল, হলো কিনা কে জানে। দাদারা যেহেতু কৃতি, এসব কাজ ছিল আমার। দাদাদের সময় হতো না মাকে নিয়ে ডাক্তারখানায় বা হাসপাতালে যাওয়ার। বড়দা অফিস থেকে গাড়ি পেত, কিন্তু এসব ব্যক্তিগত কাজে সেই গাড়ি ব্যবহার করতে বড়দার সততায় বাধ্য, অথচ শালাশালিদের নিয়ে সেই গাড়ি চড়েই পিকনিকে বা ম্যাসেঞ্জরে যেতে সেই সততা বিঘ্নিত হতো না। বাবার ব্লাড সুগারটা খুব বেড়েছিল। আসার আগে দেখে এসেছিলাম, খাওয়ার পরে রক্ত নিয়ে 220। গুড় খেতে খুব ভালোবাসেন বাবা, মায়ের কথা কানেই নেন না। এখনও গুড় খেয়ে যাচ্ছেন কি না তা দেখার লোক নেই, এ কথা ভেবেও চিন্তা হতো। নিজের পরিবার ছেড়ে এসে প্রায় মনে হতো যে সুখ আর আরাম বোধ হয় এক নয়। আরও মনে হতো আমরা যতই ইংরেজি শিখে থাকি না কেন, স্বতন্ত্র সংসারে বিশ্বাস করি না কেন, আমাদের অস্তিত্ব যৌথ পরিবারের অনেকই গভীরে প্রথিত আছে। নিজের সংসারের সব সুখ স্বাধীনতা দিয়েও বোধ হয় সেই দুঃখ মিশ্রিত আনন্দের সমান হয় না নিক্তি। কিন্তু কিছুই বলতে পারতাম না মুখে, পরমার খুশি সুখোজ্জ্বল মুখের দিকে চেয়ে। মিনিটা তার দাদু দিদাকে বড়ই মিস করত। বাবা প্রত্যেক দিন ও যতদিন না স্কুলে ভর্তি হয় ওকে নিয়ে সকালে বসতেন। বাবাই ওকে অক্ষর পরিচয় করান, ইংরেজি ও বাংলা। অঙ্ক করাও শেখান তিনি। সে যুগের প্রেসিডেন্সির অঙ্কের ছাত্র ছিলেন বাবা। মা ভক্ত প্রহ্লাদের কথা বলতেন মিনিকে, ঠাকুমার ঝুলি থেকে গল্প পড়ে শোনাতেন, কখনো বা অবন ঠাকুরের রাজকাহিনী, রবি ঠাকুরের শিশু ভোলানাথ। বর্ষার রাতে রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ির ফোড়নের গন্ধ, কাকার সিগারের ধোঁয়ার উগ্র গন্ধ, চান করে আসা পরমার গায়ের সাবানের মিষ্টি গন্ধের সঙ্গে কড়কড়ে করে আলু ভাজা ও শুকনো লঙ্কা ভাজার নাক সুরসুর করা গন্ধের মধ্যে আমার ঘরের বসে খবরের কাগজ পড়তে পড়তে আমাদের সেই যৌথ পরিবারের যৌথ গন্ধগুলো আমার সমস্ত মস্তিষ্কের মধ্যে সেঁধিয়ে যেত, সেঁধিয়ে থাকতো। মিনি যখন আরও ছোট ছিল, একদিন সন্ধেবেলায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছিল। আজও মনে আছে, দাদা অফিস থেকে ফিরছিলেন তখন।
দারুণ ইস্ত্রি করা একটা দামি বাদামি রঙের স্যুট পরে। দাদা দৌড়ে এসে ছাদে ফুলের টবের জন্য শুকোতে দেওয়া গোবর মাখা জুতো শুদ্ধ মিনিকে বুকে তুলে নিয়েছিলেন ভয়ার্ত চিৎকার করে। আমি সিঁড়ির মুখে দৌড়ে গিয়ে দেখেছিলাম বাবা, মা, কাকা, কাকিমা, দাদা, বৌদিরা সকলে ভিড় করে আছেন। কাকা পায়জামা আর হাতকাটা গেঞ্জি পরে বারান্দার লম্বা হাতলওয়ালা ইজি চেয়ারে বসে সিগার খাচ্ছিলেন। ওই অবস্থাতেই মিনিকে দাদার কোল থেকে ছিনিয়ে নিয়ে ট্যাক্সি করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলেন। কাকার সঙ্গে মেজদা ও পরমাও গেছিল। তখন সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হঠাৎই মনে হয়েছিল যে আমার মাত্র 5,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স থাকলেও আসলে আমার এবং আমার স্ত্রী ও কন্যার জীবন দারুণভাবে সুরক্ষিত। সে রাতে একা ঘরে বড় অপারগ মনে হয়েছিল নিজেকে। আমাদের বাসস্থানের মালিক যেই কাকাকে দাম্ভিক, যে বড়দাকে হৃদয়হীন চালিয়াত, যে মেজদাকে স্বার্থপর বলে বিশ্বাস করতে আরম্ভ করেছিলাম, তাদেরও চরিত্রের যে অন্য বহু দিক আছে, কোনো মানুষকেই যে আমরা প্রাত্যহিকতার বিচারে সঠিক বিচার করতে পারি না, এ কথা ভেবেই বারবার নিজেকে একদিকে কৃতজ্ঞ, অন্যদিকে ছোট বলে মনে হয়েছিল। ভেবেছিলাম বড়দার ছোট ছেলে তুমু, যে মিনির বয়সী, সে সিঁড়িতে পড়ে গেলে আমি কি করতে পারতাম? আমি কি আমার অফিস যাওয়ার সবচেয়ে দামি পোশাকে গোবর লাগা জুতো শুদ্ধ তুমুকে কোলে তুলতাম? তুমুর জন্য সে রাতে কি ওষুধ ইঞ্জেকশন করে 100 টাকা খরচ করে ফেলতে পারতাম? তারপরে মনে হয়েছিল যে না, তা পারতাম না সত্যি, কিন্তু আমি সারা রাত জেগে তুমুকে সেবা করতে পারতাম। আমার শরীর দিয়ে সামর্থ্যের অভাব পূরণ করতাম। আমি প্রমাণ করতাম অন্যভাবে যে আমি দাদার ছেলে তুমুকে আমার মেয়ে মিনির চেয়ে একটু কম ভালোবাসি না। কিন্তু যাকে এসব কথা। পরমার মামাতো দাদা বৌদি আসবেন আজ আমাদের এখানে বেড়াতে। আজ মাসের 25 তারিখ। কাল মানিব্যাগে দেখেছিলাম 30টি টাকা পড়ে আছে। ওরা বড় লোক, ডাক্তার দুজনেই, কলকাতায় নিজেদের গাড়ি বাড়ি আছে। পরমার নিজের দাদাদের সামর্থ্য ছিল না, ছোটবেলায় ওর বাবা মারা গিয়েছিলেন। এই দাদাই পরমার বিয়ের সময়ে বেশি খরচ দিয়েছিলেন। সে বাবদে পরমার কৃতজ্ঞতা তাঁদের প্রতি স্বাভাবিকই। আমি আজ বাজারে যাওয়ার সময় পরমা কিছু বলেনি, অন্যদিন ফর্দ করে দেয়। আজ বলেছিল হেসে, আমি কি বলবো, তোমার যা খুশি তাই এনো। বাজারে গিয়ে 20 টাকা খরচ হয়ে গেল তেল নিয়ে। কিন্তু বাড়ি ফিরে থলি উপর করে রান্নাঘরের বারান্দায় ঢেলে দিলাম যখন, তখন পরমার মুখটা কালো হয়ে গেল। বেশি কিছু বলল না, শুধু বলল, অনেক বাজার করেছো দেখছি আজ। কিন্তু আমি পরিষ্কার বুঝলাম যে ওর দাদা বৌদির জন্য আমি আরও অনেক কিছু বাজার করব বলে ভেবেছিল ও। আমার বড় লজ্জা হয়েছিল, দুঃখ। একটা হাওয়া উঠেছে মাঠে, খোয়াইয়ে বনে বনে। কৃষ্ণচূড়ার সবুজ পাতা ও লাল ফুলে ভরা ডালগুলো নৌকোর পালির মতো ফুলে ফুলে দুলে দুলে উঠছে। খবরের কাগজটাকে একটু নাড়াচাড়া করে উঠে পড়লাম। বাস স্ট্যান্ডে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, তবুও সময় মতো উঠলাম। ঘরে গিয়ে পায়জামার উপর পাঞ্জাবিটা চাপিয়ে নিলাম। পরমা জানলার পাশে চেয়ারে বসে ইউক্যালিপটাস বনের দিকে চেয়েছিল। কি যেন ভাবছিল। ওর চোখের দৃষ্টি বহু দূরে নিবদ্ধ ছিল, কেমন উদাস দেখাচ্ছিল ওকে। হঠাৎ মুখ ফিরিয়ে ও বলল, অমন হাতের মতো যাওয়ার দরকার কি? হাওয়াইন শার্ট প্যান্ট বার করে দিচ্ছি, পরে যাও। আমি কথা বললাম না, একবার ফিরে তাকালাম। পরমা বলল, চা খেয়ে যাও, 5 মিনিটে করে দিচ্ছি। আমি বললাম, না থাক, বাস স্ট্যান্ডেই খেয়ে নেব। পরমা বলল, তোমার মতো পয়সার অপচয় আর কেউ করে না, কত যেন বড় লোক, ভাব দেখলে হাসি পায়। আমার গা জ্বলে উঠল, আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বাস প্রায় ঘন্টাখানেক লেট করে এলো। অনেকক্ষণ পায়চারি করলাম, লাভের মধ্যে রাবারের চটির স্ট্র্যাপটাই ছিঁড়ে গেল। কাল সকালে বাজারে গিয়ে সারানো ছাড়া উপায় নেই। এক পায়ে চটি পরে হাঁটা যায় না। চটি জোড়া হাতে করে যখন সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরলাম, তখন দেখি বাড়ির সামনে একটা
ঝকঝকে কালো ফিয়াট গাড়ি দাঁড়িয়ে আছে। কে একজন গাড়িতে বসে আছে, ড্রাইভার হবে বোধহয়। ভিতরে ঢুকতেই বৌদি বলল, কি হে জয়ন্ত, আমরা তো লিখেইছিলাম যে গাড়িতে আসবো। পরমা বলল, বাস কখন এসে গেছে, আমার উপর রাগ দেখানোর জন্য বেরিয়ে টেরিয়ে ফিরলেন। তারপর ওর বৌদির দিকে ফিরে বলল, তোমরা তো আমারই দাদা বৌদি, ওর তো কেউই নও। রবিদা হঠাৎ আমার হাতে ধরা চটির দিকে চোখ পড়ে বলল, হো কি, হাতে ওটা কি? মিরি হাততালি দিয়ে বলল, এ মা, বাবা চটি হাতে হেঁটে এলো। পরমা চকিতে আমাকে দেখে নিয়ে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না তো, চটিটা রেখে এসো। চটি রেখে আসতেই রবিদা বললেন, আর এক কাপ করে চা খাওয়া পরমা। পরমা চা করতে গেল ভিতরে। বৌদি বলল, আমাদের সঙ্গে কিন্তু ড্রাইভার আছে, ও খাবে, বুঝলে জয়ন্ত, পরমাকে বলে দিও। পরমা ভেতর থেকে বলল, বলতে হবে না, পরমার চোখ আছে, আমি কি আর রাম সিংকে চিনি না? বৌদি বললেন, জয়ন্ত, এখানে কেন এসেছি বলো তো? আমি বোকার মতো বললাম, পরমার সংসার দেখতে। বৌদি বললেন, হ্যাঁ তা তো বটেই, তবে সেটা আসল কারণ নয়। আসল কারণ বালুচুরি শাড়ি। নিয়ে যাবে তো দোকানে? আমি বললাম, নিয়ে যাব না কেন, কিন্তু তার তো শুনেছি অনেক দাম, 1000 টাকা 1500 টাকা এক একটা শাড়ি। রবিদা হাসলেন, বললেন, তা তোমার বৌদিও কি আর কম দামি হে? আমি হাসলাম, বললাম, তা তো বটেই। তারপর বললাম, থাকবেন কদিন? বৌদি বললেন, বেশি দিন থাকলে তোমার আপত্তি? আমি আবারও হাসলাম। বোকারা অকারণেই হাসে। বললাম, না না, কী যে বলেন। রবিদা বলল, পরশু দিন ব্রেকফাস্ট খেয়েই চলে যাব, আমার আবার বিকেলে একটা অপারেশন আছে বেলভিউতে। খুব বড় মারোয়ারি ব্যবসাদারের একমাত্র মেয়ের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। কাজ কিছু নয়, কিন্তু ভালো মালকড়ি আছে, ফোকটে লাভ, বুঝলে না? ভালো ছাত্র না হলে ডাক্তার হওয়া যায় না জানতাম। জানতাম ডাক্তারদের প্রফেশন সবচেয়ে নোবেল প্রফেশন, কিন্তু রবিদার কথা শুনে হাবভাব দেখে বোঝা যায় না উনি লোহা ঢালাইওয়ালা না ডাক্তার। অবাক লাগলো। ওরা চাটা খেয়ে বললেন, এখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, এসডিও, খুব ঘনিষ্ঠ বন্ধু, যাই একবার দেখা করে আসি। গেলে অবশ্য বিপদ আছে, নাও ছাড়তে পারে, খাইয়ে তো ছাড়বেই, ওখানে রেখেও দিতে পারে। তারপর বললেন, তুমি যাবে নাকি সঙ্গে? আমি বললাম, না না, উনি কত বড় অফিসার, এসব ছোট জায়গায় আমাদের অনেক প্রোটোকল মেনে চলতে হয়। উনি যদি আমার কথা শুনে আমাকে দেখতে চান বা আলাপ করতে চান, সে অন্য কথা। আমার কাছ থেকে ডিরেকশন নিয়ে ওরা চলে গেলেন ড্রাইভারের চা খাওয়া হয়ে গেলে। ওরা চলে যেতেই পরমা বলল, তোমার মতো ছোট লোক দেখিনি, অমন করে কেউ অতিথিকে শুধোয় যে কদিন থাকবেন? কথাটা কি অন্যভাবে বলা যেত না? তোমার জন্য আমার মাথা কাটা যায় লজ্জায়। কি বললে তুমি খুশি হতে? বলতে পারতে যে বেশ কয়েকদিন থাকতে হবে, কিন্তু তাহলেই জানতে পেয়ে যেতে যে কদিন থাকবেন। তোমার মতো আমার বাড়ি তো শান্তিপুরে নয়, অত সুন্দর করে কথা বলতে শিখিনি। শেখনি তো অনেক কিছুই, কিন্তু শিখতে আপত্তি কি? আমি আর কিছু না বলে আবার বাইরে গিয়ে বসলাম অন্ধকারে। মিনি বারান্দা থেকে তোতা পাখির মতো বলল, বাবা অন্ধকারে বসো না, মা বলেছে বিছে কামড়াবে। পরমা এসে বলল, রাম সিং অনেক দিনের ড্রাইভার আমাদের, ওকে খাতির যত্ন না করলে হবে না। একটু পরেই ভিতর থেকে আবার ফিরে এসে বলল, শুনছো, দাদা বৌদি আর আমি আমাদের ঘরেই শোবো। মিনিকে নিয়ে তুমি বারান্দার চৌকিতে শুয়ে মিনির ঘরটা, ওই ঘরের খাটটা রাম সিংকে ছেড়ে দাও। আমি বললাম, তাই হবে। রবিদা বৌদি প্রায় 11টায় ফিরলেন এসডিওর বাড়ি থেকে। পরমা রান্নাবান্না সেরে বসে বসে হাই তুলতে তুলতে মিনির পাশে শুয়ে পড়েছিল। ওরা আসতে আবার খাবার টাবার গরম করে সকলে মিলে খেতে বসা গেল। পরদিন প্রভিডেন্ট ফান্ড থেকে 200 টাকা ধার নিলাম। সকালে বাজার করলাম পাশের বাড়ির মুখার্জিবাবুর কাছ থেকে ধার করে। সকালে বৌদি বলেছিলেন যে, তোমার দাদার কোলেস্টেরল বেড়েছে, লিন মিট ছাড়া কিছু খান না, পাঁঠার মাংস এনো না, কিন্তু চিকেন এনো জয়ন্ত। তারপর বললেন, এখানে অ্যাসপ্যারাগাস পাওয়া যাবে?
গেলে তোমার দাদাকে একটু স্যুপ করে দেওয়া যেত। পরমা বলল, কাকে কি বলছো বৌদি? ও এসবের নামই শোনেনি। তবে হ্যাঁ, চিকেন আনবে। আর মাছ? বৌদি বললেন, বড় রুই মাছ পেলে এনো। অনেক দিন মুড়িঘণ্ট খাই না। কলকাতায় তো পার্টি ফার্টি লেগেই আছে রোজই। আজ ককটেল, কাল ডিনার। দেশি রান্না খেয়ে যে একটু সুখ করব তার উপায় নেই। বাজার সেরে কোনো ক্রমে খেয়ে আমি অফিস গেলাম। পরমা আমাকে বলল, তোমায় নিয়ে যেতে হবে না, আমরা আজ আস্তে সুস্তে খেয়ে দিয়ে শাড়ির দোকানে যাব। আমি তো চিনি। বললাম, মিনি স্কুল? পরমা বলল, মেয়ে আমার এমন কিছু এমএসসি পড়ছে না, সবে তো কেজি 1। কদিন কামাই হলে কিচ্ছু হবে না। মামা মামি এসেছে, ওকেও নিয়ে যাব সঙ্গে। অফিস থেকে ফিরে দেখলাম পরমা গলদঘর্ম হয়ে রান্না করছে আর মিনিটা ভর সন্ধ্যায় ঘুমোচ্ছে। আমি বললাম, চা খাওয়াতে পারো 1 কাপ? পরমা বলল, মুখ হাত ধো, করে দিচ্ছি। পরমার গলার স্বরটা অন্যরকম শোনালো। পরক্ষণেই বলল, ঢের ঢের ছোটো লোক দেখেছি, এমনটি দেখিনি। খালি বড় বড় কথা আর চালিয়াতি। চক্ষু লজ্জা বলেও কোনো ব্যাপার নেই। দেখছি লোক নেই, জন নেই, রান্না করছি, নিজে বাসন মাজছি, একটু সাহায্য করতেও তো পারতো বৌদি। মেয়েটাকে সঙ্গে নিয়ে গেল, একটা চকোলেট তো কিনে দিতে পারতো। 3 বালুচরি শাড়ি কিনলো, জানো কত দাম বলো তো? 3টের দাম 2500 টাকা। আমি বুঝলাম কোথায় লেগেছে পরমার। ওই দোকানে আমার সঙ্গে গিয়ে বহুবার ও শাড়ি নেড়েচেড়ে দেখে এসেছে। ওর বহুদিনের শখ একটা লাল পাড় গরদের শাড়ির। দাম প্রায় 150 মতো। আমার কাছে তাই অনেক। ঠিক করেছিলাম একজন জানাশোনার তাঁতির কাছ থেকে নিয়ে মাসে মাসে 20 টাকা করে শোধ করে দেব। যে মেয়ের পক্ষে 150 টাকার শাড়িও স্বপ্ন, তারই সামনে অন্য মেয়ে 2500 টাকার শাড়ি কিনলে তা কি সহ্য হয়? আমি কিছু বলার আগেই পরমা আবার বলল, এই যে বড় রুই মাছ আর চিকেন কিনলে, টাকা পেলে কোথায়? এত টাকা কোথায় লুকিয়ে রেখেছিলে? বললাম, পরমা, তোমার মনটা বড় ছোট হয়ে গেছে। এই দাদাই না তোমার বিয়ে দিয়েছিলেন। এরা আসবেন বলেই না তুমি কতদিন ধরে অপেক্ষা করছিলে, আর আসতে না আসতেই তুমি এত সব কথা বলছো। পরমা প্রায় কেঁদে ফেলল। বলল, তুমি বুঝবে না, আমার জন্যে আমার ভাবনা নেই, ভাবনা ছিল না। কিন্তু তুমি গরিব বলে ওরা তোমার কাছে বড় লোকই দেখাতে এসেছেন। এসডিওর বাড়িতে উঠলেই তো পারতেন। গরিবের বাড়ি উঠে যদি তাদের কোনো রকম কনসিডারেশন না থাকে, তাহলে কি বলতে পারি? বললাম, ওরকম করো না, ওরা তোমার কত আপন লোক। আমি তো আনন্দই পেলাম। আমি তো যা করার করছি হাসি মুখেই। তুমি এতে অন্যরকম ভাবছো কেন? আমি যদি তোমাকে কিছু বলতাম তাহলে তুমি লজ্জা পেতে পারতে। আমি তো কিছু বলিনি। তোমার এত আপনজনের জন্যে আমি কিছু করতে পারছি বলে কত ভালো লাগছে আমার। 5 বছর বিয়ে হয়েছে, তোমার জন্যে বা তোমার আত্মীয় স্বজনের জন্যে তো কিছু করিনি, করতে পারিনি। এইবার যখন সুযোগ এলো, তখন হাসি মুখে এই সুযোগের সদ্ব্যবহার করো। পরমা মুখ তুলে অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইল, চোখ বড় বড় করে। ওর মুখ দেখে মনে হলো ও আমাকে চেনে না। তারপর বলল, যাও শিগগির মুখ হাত ধুয়ে এসো, চা জলখাবার খেয়ে নাও। বাথরুম থেকে এসে চা জলখাবার খেতে খেতে আমি বললাম, ওরা কোথায় গেলেন? পরমা বলল, বাঁকুড়ায় পোড়ামাটির ঘোড়া কিনতে। তারপরে আমার সামনে এসে চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তুমি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার করেছো না? আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম, হ্যাঁ। ওর ডান হাতে খুন্তি ছিল, আমার নাকের সামনে খুন্তি নেড়ে বলল, কত? বললাম, 200। 200 বলেই দীর্ঘশ্বাস ফেলল পরমা। ওর চোখের দৃষ্টি নরম হয়ে এলো। খুন্তিটাকে খাওয়ার টেবিলের উপর নামিয়ে রেখে আমার একেবারে কাছে এসে বলল, তোমার উপর বড় অত্যাচার হলো গো। আমি খুব অবিচার করলাম তোমার উপর। আমার গলার কাছে কি যেন দলা পাকিয়ে এলো। আমি বললাম, ওরকম করে বলো না, ওরা তোমার কত আপনার জন। তোমার জন্যে ওরা এত করেছেন, তাদের জন্যে আমি করব না তা কি হয়? পরমা বলল, খুব খারাপ হলো, নিজের ওপর খুবই অন্যায় করেছো তুমি।
রবিদা বৌদি চলে যাবার কদিন বাদে অফিসে বাবার হাতে লেখা একটি পোস্টকার্ড পেলাম। বাবা লিখেছেন, রমেনের পীড়াপিড়িতে আমি ও তোমার মা এই মাসের 30 তারিখে বিষ্ণুপুরে যাইতেছি। রমেন তাহার অফিসের গাড়ি বন্দোবস্ত করিয়া দিয়াছে, সেই গাড়ি আমাদের সহিতই থাকিবে। আমরা 3 দিনের জন্যে যাইতেছি। সাক্ষাতে আর সমস্ত খবর দিব। আশা করি তুমি ও পরমা কুশলে আছো। মিনিকে আমার আদর জানাইও। বাবা মা আমার কাছে আসছেন, এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে? কিন্তু এ যে কত বেদনাদায়ক তা অযোগ্য ছেলে মাত্রই জানে। নিজের অযোগ্যতার কারণে বাবা মায়ের জন্য যা করার, মন যা করলে খুশি হয়, তা না করার যে কি দুঃখ, তা আমি সেই মুহূর্তে প্রথম অনুভব করলাম। যোগ্য হইনি, হতে পারিনি বলে নিজেকে অভিসম্পাত দিলাম। পরমা গত 2 দিনের অক্লান্ত পরিশ্রমে বেশ অসুস্থই হয়ে পড়েছে। ওর একটা অ্যালার্জির মতো হয়, হাঁপানির টানের মতো ওঠে, সেইটা উঠেছে। পাছে আমার খরচ বেশি হয়, তাই কিছুতেই অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যায়নি, হোমিওপ্যাথির কাছ থেকে ওষুধ এনে খাচ্ছে। ঠিক এই সময় বাবা মা এবং বর্দার অফিসের ড্রাইভার, এই খবর আমি পরমাকে দিতে পারবো না। তার চেয়ে ওরা আসুন, যেন আচমকা এলেন, আমি মিথ্যে করে বলবো যে চিঠি পাইনি। সে রাতে পরমা খুবই কষ্ট পেল। আমি ওর বুকে পিঠে হাত বোলাতে গেছিলাম রাতে উঠে। আমাকে খুব বকলো, বলল, কালকে তোমার অফিস নেই? আমার কি কাজ? 2.5 জনের জন্য একটু রান্না, আর সারাদিন তো বাড়িতে শুয়েই থাকি। আমি ঠিক হয়ে যাব, তুমি ঘুমো তো কি দেখি। চলে যেতে যেতে মিনির ঘুমন্ত মুখে চোখ পড়ল আমার। মেয়েটার মুখের দিকে চাইলেই বড় কষ্ট হয়, বুকের মধ্যে মুচড়ে ওঠে। বড় কষ্ট দেওয়ার জন্য ভুল করে ওকে আমরা পৃথিবীতে এনেছি। এতটুকু শিশু, ওর কি দোষ? আমার অযোগ্যতার জন্যে ওকে ভালো খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, ভালো শিক্ষা দিতে পারবো না হয়তো ভালো বিয়ে দিতেও। কিন্তু যোগ্যই হই বা অযোগ্যই হই, বাবা তো বাবাই, বড়লোক বা গরিবই হোক, সব বাবা মায়ের কাছেই সন্তান তো সন্তানই। গরিব বাবা মায়ের বুকের মধ্যে চাপা কষ্ট যে কতখানি, তা কি সন্তানরা কোনোদিনও জানতে পারবে, বুঝতে পারবে? তাদের বাবা মায়েরা তাদের যা দিয়েছিল তা কি মনে রেখে যা দিতে পারেনি সেই কথার ক্ষোভ ভুলে যাবে বড় হলে? ক্ষমা কি করবে মিনি আমাদের? অন্তরের বোধের দাম কি ও বুঝবে ভবিষ্যতে? এ কথা কি জানবে যে ওকে জাগতিক কষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মা বাবা তাদের অক্ষমতার কারণে মানসিক কষ্ট কত পেয়েছে প্রতিটি ক্ষণ? বাবা মায়ের যেদিন আসার কথা সেদিন আমি ইচ্ছে করেই দেরি করে বাড়িতে ফিরলাম, কারণ জানতাম যে ওরা নিশ্চয়ই সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরোবেন এবং বিকেল নাগাদ পৌঁছে যাবেন। আজ আমার ভূমিকা অযোগ্য বাবার নয়, অযোগ্য ছেলের। অযোগ্য ছেলের বুকে সেই অযোগ্যতার গ্লানি যে কতখানি বাজে, তাও কি বৃদ্ধ বাবা মা বোঝেন? হয়তো বোঝেন, কারণ তারাও যে জন্মদাতা। তারাও আমাকে না বুঝলে আর কে বুঝবেন? বাড়ির সামনে দূর থেকে একটা অ্যাম্বাসেডর গাড়ি দেখতে পেলাম। বাড়ির কাছাকাছি আসতেই হাসি গল্প হই হই শুনতে পেলাম। বাড়ি ঢুকেই অবাক হওয়ার ভান করে বললাম, এ কি তোমরা? বাবা বললেন, চিঠি পাসনি? মিথ্যে কথা বললাম। কিসের চিঠি? বাবা বললেন, না, এই দেশের কিচ্ছু হবে না। কলকাতা থেকে বিষ্ণুপুর আসতে চিঠির সময় হলো না, তেলাপোকা হেঁটে এলে এর চেয়ে আগে পৌঁছে যেত। আমার ভয় ছিল মাকে নিয়ে। বিয়ের পর থেকে একদিনের জন্যেও মায়ের সঙ্গে পরমার বনিবনা হয়নি। কারণটা আমার সম্পূর্ণ অজ্ঞাত। স্ত্রী চরিত্র নাকি দেবতারাই জানেন না, তাই আমার পক্ষে এর রহস্য আবিষ্কারও অসম্ভব ছিল। মায়ের এই হঠাৎ আগমন পরমা কিভাবে নেবে এবং তার সবচেয়ে অযোগ্য এবং সে কারণেই সবচেয়ে আদরের ছেলেকে তার কাছ থেকে নিয়ে এসে পরমার এখানে সংসার পাতার অপরাধ মাও যে কিভাবে নেবেন আমার জানা ছিল না তা। কিন্তু ঘরে ঢুকে যা দেখলাম তাতে নারী চরিত্র সম্বন্ধে জ্ঞান আমার যতটুকুও বা আছে বলে জানতাম সেটুকুরও অনস্তিত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হলাম।
দেখি মা রান্না করছেন, পরমা তার পাশে বসে তরকারি কাটছে, মিনি বাবার কোলে বসে গল্পে মশগুল। বাবা বলছেন, আমার কোলটা যে কতদিন ধরে মিনির জন্যে কাঁদছিল তা আমিই জানি। মিনি ছোট ছোট হাত নেড়ে বলল, আমার কোলও যে দাদু তোমার জন্যে কি কাঁদছিল কি বলবো। মা বললেন, ওরে আমার পাকুনি রে। সবাই হাসছেন, সবাই গল্প করছেন। পরমা খুশি হয়েছে সবচেয়ে বেশি। যে মায়ের সাংসারিক কর্তৃত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে এখানে পালিয়ে এসেছিল, সেই মায়ের হাতেই হাতাখুন্তি তুলে দিয়ে এই মুহূর্তে সে যেন পরম নিশ্চিন্ত বোধ করছে। মাকে বললাম, কী রাঁধছ মা? মা বললেন, তুই কতদিন আমার হাতের খিচুড়ি খাস না, তাই এসেই তোর জন্য খিচুড়ি রাঁধতে বসেছি। বাবা ফোড়ন কাটলেন, বুঝলে পরমা, এবার আমরা দুজনেই নোভ্যার। খিচুড়ি ভক্ত মা ছেলে একসঙ্গে হয়েছে, এবেলা খিচুড়ি ওবেলা খিচুড়ি। মা বললেন, জানিস খোকন, তুই কড়াইশুঁটির চপ খেতে ভালোবাসিস, তাই বড় খোকা টিনের কড়াইশুঁটি দিয়ে দিল আমার সঙ্গে। বড় বৌমা বলল, মা আপনি গিয়েই খোকনকে খিচুড়ি আর কড়াইশুঁটির চপ রেঁধে খাওয়াবেন। বলল, দুটো ছেলে মানুষ যে কী করছে সেখানে, কী খাচ্ছে কী রাঁধছে ভগবানই জানেন। বাবা বললেন, তোর আর পরমার জন্য রাধু দুটো ফোল্ডিং ইজি চেয়ার দিয়ে দিয়েছে রে, তোরা দুজনে বসে গল্প করবি, খবরের কাগজ পড়বি। তুই যে চেয়ারটায় বারান্দায় বসে খবরের কাগজ পড়তিস, রাধু সেই চেয়ারটা দেখে রোজ বলতো, খোকনের বিষ্ণুপুরের কোয়ার্টারে ইজি চেয়ারের অভাবে নিশ্চয়ই ওর খুব কষ্ট হচ্ছে, চেয়ারটাই পাঠিয়ে দিয়েছে গাড়ির মাথায় করে। রাধু অর্থাৎ কাকা যে আমার মতো অপদার্থ কেরানি ভাইপোটিকে নিয়েও এতখানি ভাবতে পারেন, তা আমার স্বপ্নেরও বাইরে ছিল। আমার চোখের পাতা ভারী হয়ে এলো। কত যে জিনিস এনেছেন বাবা মা। পরমা কই মাছ ভালোবাসে, তাই মেজ বৌদি হাঁড়ি করে কই মাছ পাঠিয়েছেন। বলেছেন বিষ্ণুপুরে নাকি কই মাছ পায় না ওরা। মেজ বৌদি হয় জানেন না, অথবা জানলেও মানতে চান না যে কই মাছ বাজারে উঠলেও তা কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। পরমা বলল, মা 3 দিন থাকলে কিন্তু হবে না, বর্দার গাড়ি পাঠিয়ে দিন কালই। ও চিঠি লিখে দেবে ড্রাইভারের সঙ্গে, আপনি আর বাবা আমাদের সঙ্গেই 1 মাস থাকবেন কম করে। এসে যখন পড়েছেন না বলে কয়ে, তখন 1 মাসের আগে ছাড়ছিই না, কোনো কথা শুনছি না আমি। বলেই বাবার দিকে ফিরে বলল, কি বাবা? বাবা বললেন, এখন তো আমার কোনো মতই নেই, তোমার সংসারে এসেছি, তুমি যা বলবে তাই শুনব। কত দিন কত বছর পরে সে রাতে যে কত আনন্দ করলাম তা কি বলবো। মিনিটা রাত 12টা অবধি জেগে রইল। খাওয়া দাওয়ার পরে মা ওকে নিয়ে প্রহ্লাদের গল্প বলে ঘুম পাড়ালেন। পরমা বাবা মা আর মিনিকে ওর ঘর ছেড়ে দিল জোর করে, কোনো কথা শুনল না। বর্দার অফিসের ড্রাইভারকে মিনির ঘরের খাটে আদর যত্ন করে বিছানা করে শোয়ালো। নিজে বোধহয় বহুদিন পর, মিনি হওয়ার পরেই প্রথম আমার সঙ্গে শুলো ঢাকা বারান্দায়। সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিল একটু। উঠে দেখি মা চায়ের জল চাপিয়ে বাইরে নতুন ইজি চেয়ারে বাবার পাশে বসে আছেন। আমাকে দেখেই চা করে দিলেন, বললেন, তোর সঙ্গে আরেক কাপ খাই। পরমাকে দেখলাম না, ভাবলাম সকাল সকাল চান করে নিতে গেছে বোধহয় বাথরুমে। চায়ের কাপ নিয়ে বাইরে এসে দেখি গাড়িটা নেই। বাবাকে শুধাতে বাবা বললেন, পরমা নিয়ে গেছে, বলল এক্ষুনি আসছি। আমি অবাক হয়ে বললাম, পরমা? এত সকালে ওর কি কাজ? মা বাবা দুজনেই চিন্তান্বিত গলায় বললেন, তা তো আমরা জানি না। কেন, তুইও জানিস না কিছু? আমি উত্তেজনা না দেখে বললাম, হ্যাঁ এলেই জানা যাবে। মা বললেন, পরমাটা চেহারা যা খারাপ হয়ে গেছে তা বলার নয়, লোকজন নেই, সব একা করতে হয়, অভ্যেস নেই, পারে নাকি এতটুকু মেয়ে, তার উপর মিনিকে দেখা, সব একা হাতে। একটু পরে পরমা ফিরল, 1 চেঙাড়ি গরম জিলিপি সিঙ্গাড়া নিয়ে। বাবাকে বলল, বাবা খান, আপনি গরম জিলিপি ভালোবাসেন। তারপর একটা ছোট্ট ঠোঙা বের করে বলল, মা এটা আপনার, আপনি ভালোবাসেন। মা বললেন, কী রে ওটা, দেখুন, বলে পরমা হাসল। মায়ের সুন্দর মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। মা বললেন, বোঁদে। ভিতরে যাওয়ার সময় পরমা আমাকে ডাকলো, বলল, চা খেয়ে একটু শুনে যেও।
ভেতরে যেতেই শোবার ঘরের দরজা বন্ধ করে পরমা আমার হাতে অনেকগুলো 100 টাকার নোট আর কতগুলো খুচরো নোট দিল। ফিসফিস করে বলল, 1250 টাকা আছে, তার মধ্যে 5 টাকা খরচ হয়েছে জিলিপি টিলিপিতে। আমার বিশ্বাস হচ্ছিল না, অত টাকা বহুদিন দেখিনি একসঙ্গে। খুব উত্তেজিত হয়ে পড়লাম আমি। বললাম, হ্যাঁ, এত টাকা কোথায় পেলে তুমি এই সকালে? পরমা বলল, আমার একটা গয়না বেচে দিয়ে এলাম মধু শেখরার কাছে। আমি বিশ্বাস না করে বললাম, দোকান তো এখনো খোলেইনি। দোকানই নয়, বাড়িতে গেছিলাম। সে কি সাংঘাতিক কাণ্ড! সাত সকালে গয়না বিক্রি করলে সংসারে অলক্ষ্মী আসে, জানো না তুমি? কি লক্ষ্মী আর কি অলক্ষ্মী আমাকে শেখাতে হবে না তোমার। এখন সরো, তাড়াতাড়ি দরজা খুলি, নইলে বাবা মা কী মনে করবেন? বললাম, ছি, কেন এমন করলে? তুমি জানো কত ছোট করলে আমাকে তোমার কাছে? পরমা তখন হাসছিল, বলল, বাবা মাকে 1 মাস রাখবই আমি। হয়তো তুমিও একদিন বড় অফিসার, বড় লোক হবে, কিন্তু বাবা মার জন্যে কিছু করার সুযোগ আর নাও আসতে পারে। বাবা মার জন্যে যা করবে ভগবান তার 10 গুণ তোমাকে ফেরত দেবেন। হেসে ফেলে বললাম, তাহলে 10 গুণ ফেরত পাবার জন্যে এই কাণ্ডটা করলে? কিন্তু হাসলাম যে কি করে জানি না। পরমা এবার পরিপূর্ণ হাসলে ওর গালে ভারী মিষ্টি টোল পড়ে একটা। বলল, আকি না স্যার, তোমাকে হারাবার জন্যেই করলাম। তুমি কি ভেবেছ তুমিই জিতে যাবে? আমিও কি জিততে জানি না? কিন্তু মিনির ভবিষ্যৎ এইভাবে চললে ওর কি হবে? পরমা রেগে উঠল, বলল, সরো, দরজা খুলতে দাও। তারপর আমার মুখের দিকে ফিরিয়ে বলল, নিজের মা বাবার কারণে কারো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয় এ কথা আমি মানি না, বিশ্বাস করি না। আমি যা করেছি বেশ করেছি। আমার গয়না আমি যা খুশি করব। আমি তা বিক্রি করি, দিয়ে দিই, ফেলে দিই, তোমার তাতে কি? বলেই দরজা খুলে রান্নাঘরে গেল। আমি বাইরে এসে বাবার পাশে বসলাম। মা ভিতরে গেলেন পরমাকে রান্নায় সাহায্য করতে। কৃষ্ণচূড়া গাছের শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে গেছে। আমার বাবার পাশে আমি। বাবাকে আজকাল বেশ বুড়ো বুড়ো দেখায়। চুলগুলো সবই সাদা হয়ে গেছে, দাঁড়ালে কুঁজো লাগে। বাবার পাশে বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে প্রত্যেকটি দূরত্বের লাটাইয়েই নৈকট্যের সুতো গোটানো থাকে সবসময়ই, এবং শিকড়ের মধ্যেই থাকে গাছের প্রাণ, লতায় অর্কিডেও। বাবা, মা, আমি, পরমা এবং মিনি। শুনছিলেন একটা মিষ্টি সাংসারিক গল্প বুদ্ধদেব গুহর কলমে, বাবা, মা, আমি, পরমা এবং মিনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জানতে খুব ভালো লাগে। জানাতে পারেন এটাও যে আর কোন লেখকের কি গল্প আপনারা শুনতে চান। আর গল্প পাঠ ছাড়াও যদি আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতিনাটক এসবও আপনাদের ভালো লাগে, আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখলে যে কোনো কিছু আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।